বল বাবা। আমি আমি সবই বুঝি, সবই জানি, আমি অবুঝ নই। তাহলে না খেয়ে তুই রোজ রোজ এই শুধু ভাত খেয়ে খেয়ে মুখে আমার অরুচি ধরে গেছে। দীপু, শুধু ভাত আমি আর মুখে দিতে পারবো না। কি করবো বল? আমার যে সৌভাগ্য এমন। এই দুর্ভাগ্যের জন্য তো তুমি নিজেই দায়ী। সৌভাগ্য নিজেকে গড়ে তুলতে হয়, গড়ে দেয় না। দীপু, সারা জীবন তুমি ওই সত্যকে বুকে আঁকড়ে পড়ে আছো, কিন্তু কি পেলে? কি পেলে তুমি? কিছুই পাওনি। ওই দাদা হয়েছে তেমনি তোমার পথ অনুসরণ করে চলেছে। তুই তুই জানিস না দীপু, সত্য মানুষের কত শান্তি রাখে। শান্তি সে তো বুঝতেই পারছি। একটা ভালো পোশাক নেই, এই পোশাক পরে আমাকে কলেজে যেতে হয়। আমার সহপাঠীরা আমার দিকে হাসে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারবো না। তবুও তো তোর গর্ব। তোর বাবা মিথ্যের দাসত্ব কোনোদিন করেনি। আমার বিবেক মনুষ্যত্বকে আমি জলাঞ্জলি দিইনি। আমি চিরদিন অন্যায়কে ঘৃণা করে এসছি। নিজের ভাগ্য ফেরাতে অন্যায় সিরিয়ে কোনোদিন আপোষ করিনি। তাতে তাতে তো তোমার যথেষ্ট ক্ষতি হয়েছে। ক্ষতি নয়তো এই তোমার খামখেয়ালির মূল্য দিতে গিয়ে মাকে বিনা চিকিৎসায় মরতে হয়েছে, দাদাকে লেখাপড়া ছাড়তে হয়েছে। এখন আমার লেখাপড়া ছাড়া কেন রে কেন? 4 মাসের মাইনে, সেটা জানো? টাকা না দিয়ে তো আর পরীক্ষা বসতে দেবে না। সে তোকে চিন্তা করতে হবে না, তোর দাদা ঠিক একটা ব্যবস্থা করবে রে। সে কি ব্যবস্থা হবে সে আমার জানা আছে। বেশ বুঝতে পারছি পরীক্ষা দেওয়া আমার হবে না। তুই বৃথাই চিন্তা করছিস দীপু। তোর পরীক্ষার কথা তোর দাদার ঠিক মনে আছে রে। ঠিক ঠিক একটা ব্যবস্থা করবে। শুধু মনে থাকলে তো আর এই সময় মতো টাকা জমা দিতে হয়। দেবে দেবে দেবে। উচ্চ শিক্ষিত করার জন্য তোর দাদা যে কতখানি তুই বুঝবি না ছেলে। বলছি একটু বেশি হবে। দীপু, শোনো বাবা, আমি আর 7 দিন দেখি ব্যবস্থা করতে পারো ভালো, নাহলে আমার পদ আমি দেখে নেব। দীপু, আমার দুর্ভাগ্য আমি এই বাড়িতে জন্মেছি, পারলাম না মানুষের মাঝে মাথা উঁচু করে দেওয়াতে। আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ। দীপু, দীপুর মধ্যে একই পরিবর্তন। তবে কি আমার আশা পূর্ণ হবে না? নিরাশার মানুষরে আমাকে চিরদিন মাথা খুঁটে মরতে হবে। দীর্ঘ 24 বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা স্বপ্ন আমার সব কি শেষ হয়ে যাবে? না না না, আমি 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 তা হতে দেব না, কিছুতেই নয়। কি হতে দেবেন না মাননীয় বিভূতি বাবু? নটবদ্ধ, আপনি চিনতে পেরেছো তাহলে? আপনাকে চিনতে পারবো না তাই কোনো ভয়? আরে পারে না বাংলাদেশের মানুষ চিনতে পারে না। বাংলাদেশে দেখে মানুষ দূর থেকে না চেনার ভাবে পালিয়ে যায়। আমার কি সেরকম ব্যবহার পেয়েছেন? পিছিয়ে বসতে আপনি তবে করতে আর কতক্ষণ? কথায় আছে না, মানুষ আগুনকে আর পাওনাদারকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার কাছে সেরকম ব্যবহার কি আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি বলছি আমি গরিব হতে পারি, কিন্তু জলাঞ্জলি দেবে না, তাই তো?
তোমার জন্য আমার আমরা তাহলে দুঃখ হয়? হাজার এই তুমি তো আমার প্রতিবেশী নাকি? হ্যাঁ তুমি বড় ভুল করলে, বড় ভুল করলে। এই সেদিন যদি আদালতে আমার হয়ে সাক্ষীটা দিতে, তাহলে একটা বড় দুশ্চিন্তা থেকে তুমি মুক্তি পেতে পারতে। মিথ্যে মিথ্যে সাক্ষী কেন আমি দিতে যাবো? আহ, দুটো মাত্র তো মিথ্যে কথা, কচু পড়া সেটা কি তুমি বলতে পারতে না? তাতে ওই রতন কামারের 5 বিঘা জমিটা ওটা আমার হাতে আসতে পারতো, হ্যাঁ? আর তোমার এই বাড়ি বন্ধুকে টাকাটাও দিতে হতো না, লাভ তো দুজনেরই হতো নাকি? হ্যাঁ, তুমি তো শুনলে না আমার কথাটা। না নটবরদা, মিথ্যেকে আমি কোনোদিন বড় করে দেখিনি। জীবনে যতই বড় দুঃখ আসুক, সব দুঃখ আমি হাসি মুখে মেনে নেব। ভালো ভালো ভালো, খুব ভালো কথা। হ্যাঁ, খুব ভালো। তো যাও দেখি, দাও দাও আমার বাড়ি বন্ধুকে টাকাটা এই সুদে আসলে মিটিয়ে দাও, মিটিয়ে দাও। এই কি বলছেন নটবরদা? এই তো সেদিন আপনি আমাকে 1 বছর টাইম দিয়েছিলেন। দিয়েছিলাম বুঝি? হ্যাঁ দিয়েছিলাম। তা তুমি যখন আমার কোনো উপকার করোনি, আমি আপনাকে অকারণের সময়টা দিই কেন? 1 বছর কেন, তোমাকে আর 1 মাস আমি আর সময় দিতে পারবো না, বুঝলো? এখন আমি কোথায় টাকা পাই? কেন তুমি তোমার এই 70 গাছটাকে একটু নাড়া দাও, আপনি আপনি আমাকে বিদ্রুপ করছেন? বিদ্রুপ করছি? হ্যাঁ বিদ্রুপ করছি? আর শোনো বিপদে, যদি তুমি আমার বাড়ি বন্ধকের টাকাটা এক্ষুনি দিতে পারো তো ভালো, নইলে এই বাড়ি ছেড়ে তুমি দূর হয়ে যাও। বাড়ি ছেড়ে দেবে? হ্যাঁ দেবে দেবে। আছে বুঝেছি বিউটি, আছে। কি উপায় আছে বলুন? বলবো বিউটি, বলবো। আচ্ছা, তোমার এই দক্ষিণ করে 5 বিঘা যদি তুমি পুকুরটা আমার নামে লিখে দিতে পারো, তাহলে তোমার বাড়ি বন্ধকের টাকাটাও মুকুব করে দিতে পারি। এই বলছো কিন্তু বলছো, সত্যি কথা বলছো, সত্যি বলছো? আমি মিথ্যে কোনোদিন বলি না। আচ্ছা বেশ, তাহলে আমি কালকেই আসবো। সমস্ত কাগজপত্র একবার রেডি করে নিন। হ্যাঁ আমি কালকেই আসবো, বুঝেছো? সই করে দিন। আমি তাহলে এখন আসি বিভূতি। হ্যাঁ বিভূতি, কালকে আবার আসছি। বাবা মৃত্যুর সময় বলে গেছিলেন, ওই দক্ষিণ পাড়ের জানো না তাই শত হবের মধ্যেও আমি ওই জমিটা বিক্রি করিনি, কিন্তু ওই 7 পিসের ভিটে বাঁচাতে ওই নবীন নটবর ভট্টাচার্যের হাতে ওটাকে তুলে দিতে হলো বাবা, তুলে দিতে হলো। পারলাম না তোমার কথা রাখি বাবা। আমি না এত সহজে আমরা হাত স্বীকার করবো না। ওই বিশাল চৌধুরীকে বুঝিয়ে দেবো, শ্রমিকরাও মানুষ, তারাও মানুষের মতো বেঁচে থাকতে চায়, জন্তু জানোয়ারের মতো নয়। না বাবা, আজ 15 দিন ধর্মঘট চলছে, কিন্তু কোম্পানি এখনো পর্যন্ত মুখ খুলে নেই। তাই আমরাও কোনো সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই দাবি না মেটা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। নিশ্চয় চালিয়ে দেবে। অতগুলো শ্রমিক কার হাড় ভাঙা পরিশ্রম করে যাবে, তারা অথচ উপযুক্ত পারিশ্রমিক হবে না, তা কখনো হয় কি বাবা? হ্যাঁ শোন শুভ, এই শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিস তুই। ওই বঞ্চিত শ্রমিকরা ওই কাটিয়েছে বাবা, কিন্তু
খুব সাবধান, কোনো পুরোভুলের ফাঁদে পা দিয়ে তোর বিবেক মনুষ্যত্বকে জলাঞ্জলি দিস রে বাবা, জলাঞ্জলি দিস রে। তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। আমি না আজীবন সত্যকে সাবধান রাখতে পারি। পারবি পারবি রে পারবি। ওরে তোর মধ্যে যে আমি আমারই খুঁজে পেয়েছি রে। এই বিবেক অনুকারকে জীবনে জীবনে অনেক কিছু করেছে, মিথ্যেকে চিরদিন ঘৃণা করে এসছে আর করেও যাব বাবা সত্যের জয়গান গাইতে গিয়ে হয়তো হয়তো তোকে ক্ষত বিক্ষত হতে হবে, তাই বলে তুই ভেঙে পড়বি না। মনে রাখিস পৃথিবীতে ধর্মের জয় হয়, অধর্মের নয়, অধর্মের নয়। জানি বাবা জানি, তাই তো আমি সারা জীবন তোমার শিক্ষাকে আমি বুকে রেখেছি বাবা। দেখি ম্যানেজার বাবু আপনি, আরে আসুন আসুন, আপনি যে আমার বাড়িতে আসবেন আমি ভাবতেও পারছি না। কেন মানুষ কি মানুষের বাড়ি আসতে পারে না? কেন পারে না? কিন্তু আপনারা তো মানুষ, আমার এই ভাঙা ঘরে কোথায় যে আপনাকে বসতে দিই বলুন তো? না না, আর কোনো প্রয়োজন নেই। কথা বলে একটু চলে যাও। জরুরি কথা। হ্যাঁ, বাবু, আপনাকে যে কথা বলতে এসেছি, মাইকে দাও, মাইকে ধরো, আপনি সেটা বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, বুঝলে এটা আমার ভালোই হবে। ভালো মন্দর বিচার পরে হবে, আগে আপনি বলুন কি বলতে এসেছেন। হ্যাঁ, তারপরে আমি ভেবে দেখবো কি করা যায়। এই 15 দিনের ধর্মঘটে কোম্পানির কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি শুধু কোম্পানির হয়নি, শ্রমিকদেরও হয়েছে। কোম্পানি অঢেল অঢেল টাকা আছে, তা দিয়ে সুখে রাজভোগ খাওয়ার কোনো অসুবিধা হবে না। কিন্তু কিন্তু শ্রমিকদের অবস্থা কিন্তু একবার ভেবে দেখুন মানে বাবু। আরে কোম্পানি তো ধর্মঘট করেনি, আরে শ্রমিকরাই ধর্মঘট করেছে। কেন করেছে তা নিশ্চয়ই আপনার অজানা নয়। সারাদিন কারখানা হাল ভাঙা পরিশ্রম করেও দুবেলা দুমুঠো ভাত, পরনের কাপড় যদি ওষুধ যদি না জোটাতে পারে, তাহলে কেন কেন তারা এরকম অমানসিক ভাবে পরিশ্রম করবে? আরে শ্রমিকরাই তো উপযুক্ত পারিশ্রমিক পায় না, পায় না। ওই শ্রমিকদের বঞ্চিত করে কোম্পানির বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স অনেক অনেক কিছু হয়েছে, কিন্তু কোম্পানি শ্রমিকদের মানুষ বলে মনে করে না। তাই শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা কোম্পানির হৃদয়কে স্পর্শ করে না। এটা এটা আপনার ভুল ধারণা। আরে কোম্পানি সব সময় শ্রমিকদের কথাই ভাবে। ভাবে, কিন্তু কতখানি ভাবে সে তো আমি ম্যানেজার বাবু। শ্রমিকদের অযৌক্তিক দাবি সবসময় মেনে নেওয়া যায় না। না, শ্রমিকদের দাবি, শ্রমিকদের দাবি বাঁচার দাবি। এ দাবি শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। এ দাবি না মেটা পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে। আসছেন যে? এতে কি আছে? এই দেখুন না, দেখি এত টাকা। এটা কম না।
নিয়ে যান আপনার এই টাকা। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, ধরুন ধরুন, আপনার নিজের টাকা নিয়ে চলে যান। আমি নিজের ভালো চাই না। আপনারা অমানুষ বলে সবাইকে অমানুষ হবে, তাই না ম্যানেজার বাবু? ছি 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 ছি, এত নিচ প্রবৃত্তি আপনাদের। না, অপরকে কাঁদিয়ে আমি নিজের ভালো চাই না। আমি শ্রমিক ভাইদের সঙ্গে এত বড় বেইমানি করব, এটা আপনি ভাবলেন কি করে? সকলে নিজের ভালোই ভাবে। ভাবে, কিন্তু যারা মানুষ তারা কিন্তু মানুষের চিন্তাই করে। আর তা যদি না করতো তাহলে তাহলে অনেক অনেক দিন আগে এই পৃথিবী থেকে সত্য লুপ্ত হয়ে যেত। যান, আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আপনি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়িয়ে দিচ্ছে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আপনার মতো মানুষকে যারা পুজো করে আমি আমি তাদের দলে নই। আমি আপনাকে ঘৃণা করি। এত বড় অপমান। ঠিক আছে, আজকের এই অপমান আমি অপদার্থ, অপদার্থ, আজ তাকে ঘৃণা করলেন, তার সেদিন তার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ক্ষমা চাইতে হবে। অপদার্থ। এরা নিজে থেকে মানুষ বলে জাহির করে, অথচ এতটুকু মানবিকতা এদের নেই। পারে পারে শুধু অপরকে শোষণ করতে। কি তুমি? খুব অবাক হয়ে গেছে, তবে আমিও কম অবাক হইনি। সুলতা, একটা প্রশ্নে সত্যি উত্তর দেবে শুভেন্দা? নিশ্চয়ই দেবো, বলো সুলতা। কেন কেন তুমি দিনের পর দিন আমাকে নিজে দূরে সরিয়ে রাখছো? কেন তুমি আমাকে এত উপেক্ষা করে চলেছো শুভেন্দা? যা ধরে রাখতে আমি পারবো না সুলতা, তার দিকে আমি হাত বাড়াতে রাজি নই সুলতা। তার মানে তুমি তুমি তো সবই জানো সুলতা, গরিবের ঘোড়ার মোটেই ভালো নয়, তাতে যে সারা জীবন দুঃখই পেতে হবে সুলতা। তুমি আগের থেকে অনেক বদলে গেছো শুভেন্দা। আচ্ছা, আমাকে এভাবে কষ্ট না দিলে তুমি কি শান্তি পাও না? শান্তি, শান্তি আমি তোমাকে দিতে চাই সুলতা, আর সেই জন্য আমি তোমার থেকে দূরে থাকি সুলতা। শুভেন্দা, তোমার তোমার বাবা গরিবদের মোটেই সহ্য করতে পারেন না, তাই তুমি তার মেয়ে হয়ে একটা অপদার্থ ছেলের সঙ্গে ভালোবাসবে, তাতে যে তোমাকে সারা জীবন দুঃখই পেতে হবে সুলতা। থাক, তোমাকে আর আমাকে বোঝাতে হবে না। আমি সব জানি। আমার বাবা অর্থ বিশাল, আর সেই কারণে তুমি আমাকে ঘৃণা করো। আমাকে তুমি সহ্য করতে পারো না। আমার বাবার অপরাধের শাস্তি তুমি আমাকে দিতে চাও, কিন্তু কেন? আমি তো কোনো অপরাধ করিনি। না না, তুমি এমন নিষ্ঠুর হয়েও না শুভেন্দা। আমাকে তুমি ভালোবাসার সাজিও না। সুলতা, তুমি যেটুকু পড়া শিখেছি সেটা তোমার
তোমারই কাছে যদি যদি অজান্তে কোনো ভুল হয়ে থাকে, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও সুরেন্দা। তবু অমন করে আমাকে দূরে সরিয়ে দিও না। এটা তুমি কেন বুঝতে পারছো না সুলতা? প্লাস্টিক গলে যাবে এইখানে যাও। তোমার বাবা যখন জানতে পারবে তার আদরের মেয়ে একটা অপদার্থ ছেলেকে ভালোবাসছে, তখন তখন তার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো? তোমাকে তোমাকে হয়তো লাঞ্ছনা দেবে, শাসনও করবে। শাসন করবে, শাসন করেও আমার মন থেকে ভালোবাসার স্বর্গীয় পরিবেশটুকু মুছে দিতে পারবে না। আমি যে তোমাকে ঘিরে বাঁচার স্বপ্ন দেখেছি। মানুষের সব স্বপ্ন সার্থক হয় না সুলতা। আজ তাই যদি হতো তাহলে মানুষের জীবনে কোনোদিন দুঃখ থাকতো না সুলতা। জানি, আমি জানি দরিদ্রতা তোমার অহংকার, আর সেই অহংকারেই তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাইছো। তুমি আমাকে একটু দিতে চাইছো না সুমিত্রা? সুলতা, যাকে ভালোবাসি সবটুকু দিয়েই ভালোবাসি, ফেরাতে পারি না। আমার ছবি কিন্তু তুমি কোথায় পেলে সুলতা? তোমার ঘর থেকে আমি চুরি করে নিয়ে গেছি। কি বলছো সুলতা তুমি? দু চোখ ভরে দেখি ভালোবাসা এমনই জিনিস, কাছে না থাকার যন্ত্রণা বড় বেশি করে বাজে সুরেন্দা, বড় বেশি করে বাজে। আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আমার চাওয়া পূর্ণ হবে। পৃথিবীতে কোনো শক্তিই পারবে না আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে। আমি তোমার অন্তরীণ হয়ে যাবো সুরেন্দা, আমি তোমার অন্তরীণ। সুলতা, সুলতা শোনো। শ্রমিক আন্দোলন আমি পুরোমাকে বরদাস্ত করবো না, কিছুতেই না। ওরা বিশ্বান চৌধুরীকে ভয় দেখায়, জানে না এইবার ওরা আমার আসল পরিচয় পাবে, বুঝতে পারবে ঈশান চৌধুরী কতখানি ভয়ঙ্কর। আজ কিছু হলাই রাখ, আমাকে টাকা ফিরিয়ে দিয়েছে, অপমান করে ফিরে দিয়েছে। শুধু আমাকে নয় স্যার, আপনাকেও অপমান করেছে। আরে, আপনার মেয়ে নানান রকম হুমকিও করেছে স্যার। আপনি নাকি অর্থ টিচার, আমার বিবেক মনুষ্যত্ব বলে কিছুই নেই। আপনি গরিবের রক্ত শোষণ করে ধন দৌলতের পাহাড় করতে চান। মুখার্জি বড় বড় বাড়ি বেড়ে উঠেছে দেখছি,
তবে ডানা দুটো আমি ছেটে দেবো। হ্যাঁ স্যার, আমি নয় আপনার কর্মচারী, কিন্তু আমাকে হাজার অপমান করলেও কিন্তু আপনাকে আপনার আদেশ ছিল না বলে তাই, নইলে শয়তানটাকে ওই বিস্তার আমি ভেঙে দেবো হীরক, ওকে বুঝিয়ে দেবো ও সিগালের সঙ্গে যুদ্ধতে নামেনি, নেমেছে বিগর্ষ সিংহের সঙ্গে, আর তার তীব্র যন্ত্রণা ওকে মর্মে মর্মে অনুভব করতে হবে। অনুভব করেছি বাবা, শ্রমিকরা অন্যায় কোনো দাবি করেনি, ওদের প্রাপ্য অধিকার ওরা প্রতিষ্ঠিত করতে চায়। না, ওরা আমার এই উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশে দিতে চায়। এটা তোমার ভুল ধারণা বাবা, তাদের আন্দোলন বাঁচার আন্দোলন, তাদের দাবি মেনে নিলে তোমার ওই উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে যাবে না বাবা, বরং ওই শ্রমিক দরদি হিসাবে তোমার ওই উঁচু মাথাটাও উঁচু হয়েই থাকবে। তুমি ওদের জানো না, জানলে এই কথা বলতে পারতে না। জানি, আমি সব জানি বাবা, গরিব ঘরে জন্মালেও ওই গরিবের দুঃখ আমি বুঝি। তুমি তুমি ওদের দাবি মেনে নাও বাবা। না, কখনোই সম্ভব নয়। হ্যাঁ স্যার, ওদের অন্যায় দাবি মেনে নিলে আমাদের হেও হতে হবে স্যার। বাহ, চমৎকার, ওরা বাঁচার জন্য লড়াই করছে, আর আর আপনারা নিজের স্বার্থটাকেই বড় করে দেখছেন। আচ্ছা আচ্ছা, আপনি তো ম্যানেজার, ওই কোম্পানির একজন কর্মচারী, আচ্ছা আপনার কি উচিত নয় ওই শ্রমিকদের দুঃখ দুর্দশা নিয়ে কোম্পানির সঙ্গে আলোচনায় বসা? আচ্ছা আপনার কি উচিত নয় ওই শ্রমিক ভাইদের ভালো মন্দ দেখা? তাই বলে তাদের অন্যায় দাবি মেনে নেওয়া যায় না স্যার। এ কথা আপনার মুখে শোভা পায় না ম্যানেজার বাবু, আপনার মনে রাখা উচিত। আপনি যেমন কোম্পানির কাছ থেকে হাত পেতে বেতন নেন, তারাও তেমনি বেতন নেয়। আসলে এই যুগে সকলে শুধু নিজের স্বার্থটাকে বড় করে দেখে, ওই অপরের কথা কেউ ভাবে না, কেউ না। আপনি শুধু আমাকে অপমান করতেন স্যার। হ্যাঁ, আমি তো শুধু আপনাকেই অপমান করছি, কিন্তু আপনি ওই হাজার হাজার শ্রমিকদের বিরুদ্ধে যে অপমান করে চলেছেন, তার জবাব কি দেবে কে বলুন? জবাব দিন। নিজেকে জড়িয়ে না শ্যামল, আমি চাই না যে তুমি তোমার পড়াশোনার ক্ষতি করে এসব আজে বাজে চিন্তা ভাবনা করো। তার মানে চোখের সামনে অন্যায় দেখেও আমাকে নিঃশব্দে হজম করে যেতে হবে? না, আমি তো পারবো না। আমিও রক্ত মাংস মানুষ, আমারও হৃদয় বলে একটা বস্তু আছে। আমি জড় পদার্থ নই বাবা, আমি জড় পদার্থ নই। মানুষের ওই মানুষের দুঃখ আমার হৃদয়কে স্পর্শ করে। এখান থেকে মারে এই পোস্টটা থেকে এরা যে এই পোস্টটা থেকে দিকে রাজে এই পোস্টার থেকে দিকে এই পোস্টার থেকে যাদের পরিশ্রমের ফসল তুমি ভোগ করছো, ওই তাদের তুমি বঞ্চিত করো না বাবা। ওই বঞ্চিতের আত্মনা, বঞ্চিতের হাহাকার, বঞ্চিতের নিঃশ্বাস নিয়ে তুমি সুখী হবে না বাবা, তুমি শান্তি পাবে না, কিছুতেই না।
আমি পৃথিবীতে আলো আর অন্ধকার আমি চাই আমার বাবা ওই আলোর রাজ্যে বিচরণ করবে, অন্ধকারে নয়। এই কথাটুকু নিয়ে তুমি আমাকে বাঁচতে দাও বাবা। আমি আর তোমার কাছে কিছু চাইবো না, কিছু লাগবে না। হ্যাঁ, আপনাকেও বলে রাখছি ম্যানেজার বাবু, ওই শ্রমিক ভাইদের দুঃখের সাথী না হতে পারেন, ক্ষতি নেই, কিন্তু তাদের বিরুদ্ধে বাবার মনটাকে আপনি মিশিয়ে দেবেন না। মনে রাখবেন, অপরের ক্ষতি করলে নিজের ক্ষতি একদিন হবে। এই শ্রমিকদের দাবি কি মেনে নিতে হবে? এত সহজেই বিশাল চৌধুরী পরাজয় স্বীকার করবে না। একই কথা স্যার, তাদেরও আমার কাছে দাম ধর্মঘট করে কারখানায় তা আমি জানি হীরক, আর সেই জন্যই আমাকে আরো কঠিন হতে হবে। কোনো অবস্থাতেই আমি আমার পথ থেকে আমি সরে দাঁড়াবো না। ঠিক আছে মানে টাকা ফিরে দিয়েছে সেটা ক্যাপচার কর সোহেল মুখার্জি, টাকা তুমি ফিরে দিয়েছ, এর জন্য তোমাকে অনুতাপ করতে হবে। সোজা পথে না গিয়ে এবার আমাদের বাঁকা পথে চলতে হবে ইয়ার, আমি খুব গরিবের ছেলে ছিলাম জানিস। এমনও দিন গেছে 3-4 দিন শুধু কলের জল খেয়ে দিন কাটিয়েছি। মানুষের দুয়ারে গিয়ে হাত পেতে দাঁড়িয়েছি, কিন্তু না, কেউ আমাকে খাবার ভিক্ষা দেয়নি। অবজ্ঞা অনাদারে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। জীবনে বহু কঠিন পথ অতিক্রম করে আজ আমি এই কোটিপতি, কিন্তু ভুলে যাইনি আমি সেদিনের কথা, ভুলেনি আমি পথের ছেলে ছিলাম। কিন্তু কিভাবে শাস্তি দিতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। ভাই দাওয়ার, তোমাকে যে থানায় যেতে বলেছিলাম তুমি গিয়েছিলে? হ্যাঁ স্যার, বড় বাবুকে আপনার কথা বলেছি স্যার। এই আপনার সঙ্গে দেখা করবে বলেছে স্যার। ঠিক আছে, তুমি এখন যাও। যাচ্ছি স্যার, তবে ওই সুবীর মুখার্জি শাস্তি আপনাকে দিতেই হবে। না পর্যন্ত আমি কিছুতেই শাস্তি পাবো না। কঠিন শাস্তি স্যার, কঠিন শাস্তি দিতে হবে ওকে। কেউ যদি জেনে শুনে সিংহের খাঁচায় প্রবেশ করে তাকে তো মৃত্যুবরণ করতেই হবে। নমস্কার নমস্কার মিস্টার চৌধুরী। আমার ব্যাপারে দেখুন মিস্টার চৌধুরী, ওই শ্রমিকদের আন্দোলন ব্যাপারে আমি কি করতে পারি বলুন? করার তো অনেক কিছুই আছে। আপনারা হচ্ছে দিনকে রাত আর রাতকে দিন বানাতে পারে। বলছেন কথা? আরে বলছি মানে এটাই তো সত্যি। কিন্তু একটা কথা কি জানেন, এই পুলিশের দ্বারাই অনেক অসাধ্য সাধন করা যায়। এই তো মশাই, এই তো আমার চিন্তায় ফেলে দিলেন। এই আপনারা যদি কিন্তু বোধ করেন তাহলে আমাদের মতো মানুষেরা
ছোট বলতে পারেন? আপনি নিশ্চয়ই স্বীকার করবেন এই আমরাই ধনীরা এই কলকারখানা গড়ে তুলেছি বলে দেশের অনেক দরিদ্র মানুষরা খেতে পারছে। যুক্তির কথা আমি বলি না, আমি চাই এই আইন বাঁচিয়ে কাজ করতে। ঠিক আছে, আমার কাছ থেকে সহযোগিতা পাবেন। ভেরি গুড, আমি ঠিক এটাই আশা করছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার কারখানার কোনো শ্রমিক কি আপনার কাছে অভিযোগ করতে পারবে যে যে কাজ করতে ইচ্ছুক অথচ আন্দোলনকারী নেতা তাকে কাজ করতে দিচ্ছেন না? আরে তাহলে তো সব সমস্যা মিটেই যেত, কিন্তু তা নয়। ওই শুভেন্দু মুখার্জির কথায় কত ভাড়া সব উঠছে আর বসছে। আরে ওকে তো দেবতা গাড়ি পুজো করছে। তাহলে ওই শুভেন্দু মুখার্জি ওদের লিডার? নেতাগিরি আমি ছুটিয়ে দেবো। বেটা ঘরু দেখেছে, ঘরুর খাত দেখেনি, এইবার বেটা বুঝবে কত ধারে কত চাপ। এটা রাখুন। আরে নিন মশাই, রাখেন। দেখো কাণ্ড, টাকা নেব। আরে আমার বাড়িতে এসেছেন মশাই, এটা আপনার সম্মান। আরে এটা মশাই সঙ্গে রাখুন, কাজে লাগবে। দিচ্ছেন? চিন্তা করে দেখ দিদি, আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমার মনে হয় তুই ভুল করছিস ভাই। আর যদি তোর অবস্থা আমার মতো নিত তাহলে তুই এ কথা বোধহয় বলতে পারছিস না। তোদের সংসারের অবস্থার কথা তো আমার অজানা নয়, তাই বলে আত্মজীবনটাকে তুই খেলাই না বলবি। তোকে তো সব বলেছি কাজে। হ্যাঁ, কিন্তু আমি পরীক্ষা দেবো আর তুই পরীক্ষা দিবি না, এ কথা তো আমি ভাবতেও পারছি না। কি করবো বল, সবই আমার দুর্ভাগ্য। আমি তোকে টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু কিছুতেই দিতে রাজি হলি না। আমি কারোর সহানুভূতি মোটেই পছন্দ করি না। সহানুভূতি আমি মোটেই পছন্দ করি না। জানি না তুই আমাকে ওইটাকে দেখিস, তবে এটা সত্যি আমি তোকে কোনো রকম ছোট করতে চাইনি। ছেলেবেলা থেকে দুজনে একসঙ্গে থেকেই বলে আসছি পড়াশোনায় আমার খুবই বরাবরই ভালো। তাই সামান্য বড় টাকার জন্য সেজন্যই এ কথা বলেছিলাম। আমাকে আর বোঝাতে হবে না, আমি সবই জানি, সবই বুঝি। তোর বাবার অনেক টাকা আছে, তুই একমাত্র ছেলে, তাই আমাকে ভিক্ষা দিতে চাস। তোর ভিক্ষার আমার প্রয়োজন হবে না, আমি তোকে ভিক্ষা দিতে চাই। বলতে পারলি দীপু, এর মধ্যে ভুলে গেলি ছেলেবেলার দিনগুলোর কথা, তুই ভুলে গেলি আমাদের হারিয়ে যাওয়ার দিনগুলোর কথা। আমাকে তুই এত ছোট, এত নিয়ে ভাবতে পারলি? রাজেশ, ওর মনে আছে দীপু, ছেলেবেলায় একদিন স্কুলের টিফিনে তুই আমাকে রুটি দিতে ভুলে গিয়েছি বলে আমি কাঁদতে শুরু করে দিয়েছিলাম। আর আমার কান্না দেখে কমে তুই ছুটে বাড়িতে গিয়ে আমার জন্য রুটি এনে দিয়েছিলি। হয়তো হবে না ভাই, আমি ধনীর ঘরে জন্মেছি ঠিকই, এই অপরাধে তুই আমাকে কর করে দিস না। মনে রাখিস, এই অর্থের মাপকাঠিতে বন্ধুত্বের বিচার হয় না। আজ যদি তাই হতো তাহলে তোর প্রতি ভালোবাসা আমার আজও থাকতো না রে, আজও থাকতো না।
জীবনে অনেক দুঃখে আর সান্ত্বনা পাবো, কিন্তু কিন্তু তোর কাছ থেকে আঘাত পেলে সে আঘাতের কোনো সান্ত্বনা থাকবে না রে, কোনো সান্ত্বনা থাকবে না। আশ্চর্য, রাজীব আমার কথা একটু বোঝার চেষ্টাই করবে না। বুঝি, আমি সবই বুঝি। এই যে দীপু, তুই তাহলে স্নান করে আয় ভাই। কেন? তোকে এখনই যে কলম দিতে হবে রে, শরীর পত্র আমার বন্ধ হয়ে গেছে। না রে ভাই, আমি 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 প্রতিদিন জেনেছি লেট ফাইন দিও পরীক্ষার ফিস জমা কাজ যায় রে ভাই। যা, তুই একদম দেরি করিস না ভাই। কি রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? যা, তাড়াতাড়ি যা। তোর জন্য আমি টাকা ধার করে নিয়ে এসেছি রে। না, পরীক্ষা আমি দেবো না। পরীক্ষা তুই দিবি না? না। কি বলছিস দীপু? পরীক্ষা তুই দিবি না? তোমরা সকলেই শুধু আমাকে ছোট করতে চাও, কিন্তু কেন? কিসের জন্য? কি অপরাধ করেছি আমি? তার জন্য আমাকে ছোট না করে তোমরা শান্তি পাও না? তুই কিসে ছোট হয়েছিস ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। তুই না বুঝে ভান করে আছো। পরীক্ষার দিন সকলে আমার দিকে সহানুভূতি দৃষ্টিতে তাকাবে। কেন বুঝতে পারো এই অপমান কেন আমি জানি ভাই, তোর খুব অভিমান হয়েছে ভাই, কিন্তু কিন্তু কি করবো বল ভাই? এই কদিন আমি টাকার জন্য কম চেষ্টা করি না রে ভাই। আর তোমাকে আর আমার কাছে জবাবদিহি করতে হবে। পরীক্ষা আমি দেবো না, কিছুতেই না। না, পরীক্ষা তোকে দিতে হবে ভাই। না, পরীক্ষা আমি দেবো না। না, পরীক্ষা তোকে দিতেই হবে। না না তুমি আমাকে মারলে? বাবা, আমি মুখের ওপরে কথা বলতে তোর লজ্জা লাগছে না? বাবা, আমি তুই নিজেটা সীমা হারিয়ে ফেলছিস। বাবা, আমি ঠিক করেছিস শুভ। ও এবার জ্ঞান শিক্ষা হওয়া উচিত। দুটো হাত আর দুটো পা থাকলে মানুষ হওয়া যায় না রে। এই কথাটা যদি তোমার ক্ষেত্রে প্রযোজ্য হতো, দেখো চোখ রাখিও না বাবা। আমি তোমাদের কাউকে ভয় করি না, কাউকে না। ওরে দীপু, তুই মাথা খারাপ করিস না রে ভাই। ওরে, তোকে নিয়ে আমার কত স্বপ্ন। তুই লেখাপড়া থেকে মানুষ হবি, আমার স্বপ্ন বিক্ষিপ্ত ফল ঘটাবি। তুই আমার আশা পূর্ণ করবি দেখো। দাদার স্বপ্ন তুই এইভাবে ভেঙে দিস না ভাই। তুই এইভাবে ভেঙে দিস না। সংসারে আপন যে চিনতে পারে না, তার অনেকে অনেক দুঃখ হবে, সেই দুঃখ কেউ রোধ করতে পারবে না। আচ্ছা বাবা, পরিবর্তন হলো কি করে? আমি তো কিছুতেই ভেবে পাচ্ছি না। আমিও ভেবে পাচ্ছি না। সমাজ ছেলে হয়ে এত সংকীর্ণ কিভাবে হলো? যে পরিবেশের মানুষ তাতেও তো এত এরকম কথা না।
আমি বুঝিয়ে বলবো না ওর ভুল তো আমাকেই ভাঙাতে হবে না না শুভ বড় ভাইয়ের সম্মান রাখে না সে তোকে অপমান করেছে তাকে তুই কোনো কথা বলতে পারবি না আমি তোকে নিষেধ করছি আমি দেখবো ও কোথায় কিসের শান্তি পায় না বাবা না, দীপু দীপু যে আমার প্রিয় ভাই। ভাই হ্যাঁ বাবা, সে তোকে অপমান করবে আর তা তুই বুঝে সহ্য করবি বলি না রে না বড় ভাইকে যে সম্মান দেয় না তাকে তাকে অসম্মান করার কোনো অধিকার নেই রে, কোনো অধিকার নেই বাবা হ্যাঁ ওর ওর ভুল একদিনই ভাঙবে আর সেদিনও বুঝতে পারবে আমি কতখানি অন্যায় করেছি এই স্বার্থবার পৃথিবীতে ওর নিজেকে চিনতে পারিনি বুঝতে পারিনি যে আপন আর যে পথ আমিও ওইদিকে দেখিস জীবনে বালুকা বানায় ও শুধু সংগ্রহ করবে দুঃখ রাশি রাশি দুঃখ একটু শান্তি রাখায় উন্মাদের মতন হয়ে ঘুরে বেড়াবে ও পাবে না শান্তি শুধু দুঃখের আগুনে ও জীবনটা পুরে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে না না, অভিশাপ দিও না বাবা, অভিশাপ দিও না। অভিশাপ অভিশাপ নয় রে শুভ অভিশাপ অভিশাপ নয় ওর আগামী দিনে করুণ পরিণতি হবে একটাই এই পৃথিবীতে যে যত বেশি চায় তাকে ততই বেশি কাটতে হয় এই চরম সত্যটা একদিন ওকে মরবে মরবে বুঝতে হবে মরবে মরবে বুঝতে হবে বাবা কত দুঃখের মধ্যেও ছিল এই সংসারে শান্তি, আজ সেই শান্তির উপর বিলুপ্ত হয়ে যাচ্ছে। দেখবেন না দেখবেন না এ অজয়, আয় ভাই দেখি সবুগণ অমন দেখাচ্ছে কেন রে? টাকা ঠিক আছে তো? একই রকম ছিলেন না অবস্থার কোনো উন্নতি হয়নি জানো আজ সারা মানুষের ছটফট হয়েছে ওষুধটা ঠিক মতো খাইয়েছিলিস তো? হ্যাঁ কিন্তু ওষুধ খাইয়ে আর কোনো লাভ হবে না ডাক্তারবাবু বলেছেন অপারেশন ছাড়া আর কোনো পথ নেই অপারেশন? হ্যাঁ আমার আমার বাবাকে মনে হয় আমার চোখের সামনে শেষ হয়ে যেতে হবে ছিলেন না আমি আপনার নিশ্চয়ই পারবি অজয়। কেমন করে পারবো বাবার অপারেশনের জন্য 2 লাখ টাকার প্রয়োজন অথচ আমার ঘরে একটা টাকাও নেই সারা কোটি যাচ্ছিল সবই বিক্রয় করে এতদিন বাবার ওষুধপত্র চালিয়ে এসেছি কিন্তু কোথা থেকে পাবো এত টাকা শুনেন না আচ্ছা অজয়, তোর মা বাড়ির অবস্থা তো মোটামুটি ভালো। হ্যাঁ আমার মামার বাড়ির অবস্থা খুবই ভালো আমি আমি সেখানে গিয়েও ছিলাম আমার সব কথা শুনে মামাবাবু বললে তোমাকে সাহায্য করা আমার উচিত ছিল কিন্তু সামনে আমার ছেলের জন্ম তাতে অনেক অনেক টাকা খরচা হবে অতএব আমি কোনো বাজে পয়সা খরচা করতে পারবো না আচ্ছা, তোর মা বাবু তোর মুখের উপরে এত বড় কথা বলতে পারলেন? কেন কেন পারবে না ওরা
গেলে অথচ আমাকে একটি টাকা দিয়েও সাহায্য করলে না সুমিত্রা, একটু টাকা দিয়েও সাহায্য করলে না। ওরা ওরা নিজেদের আনন্দ ফুর্তির জন্য হাজার 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 টাকা খরচা করে, নিজেদের সম্মান বাড়ানোর জন্য বাড়িতে পার্টি দেয়, অথচ এই এই গরিব গরিব আত্মীয়কে করুণার চোখে দেখে না সুমিত্রা, করুণার চোখে দেখে না। মানুষ এত নিচে নেমে গেছে, আর এই নিচেটা আমরা সত্যতা যাই করছি ঠিক ঠিক আমাদের প্রবৃত্তিকে সুমিত্রা, আমার বাবা যদি মারা যায় তাহলে কোনো ক্ষতি হবে না। আমার বাবা চলে গেলে আমার যে কি হবে আমি আমি কিছু ভাবতে পারছি না সুমিত্রা, আমি কিছু ভাবতে পারছি না। মা আর বিবাহযোগ্য বোনকে নিয়ে আমি যে কি করবো আমার কিছু মাথায় আসছে না সুমিত্রা। বাবা বিছানায় পড়ে আছে, তবু তো জানি যে মাথার উপর একটা আচ্ছাদন আছে, তবু তো আমি দুবেলা বাবা বলে ডাকতে পারছি। আমার বাবা যদি চলে যায় আমি 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 যে বড় একা হয়ে পড়বো সুরেন্দা, আমি যে বড় একা হয়ে পড়বো। ঠিক আছে ওরে ওটা ভেঙে পড়িস না অজন, তুই এভাবে ভেঙে পড়িস না, যাও ব্যবস্থা হবে। সুরিন্দাকে আমি আজও বুঝতে পারলাম না ও কি চায়। তবে কি আমাকে সারা জীবন ওর স্মৃতি ফিরিয়ে এভাবেই দিন কাটাতে হবে আমাকে? তাই বুঝি? তা এভাবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে গান শুনছিলেন কেন? চোরের ভূমিকা না হলে এই গান শোনার সৌভাগ্যটি আমার হতো। ও, তাহলে তো আপনি ভীষণ বুদ্ধিমান দেখছি। জীবন না হলে এ যুগে বেঁচে থাকা যায় না। অবশ্যই, তবে বেশি বুদ্ধিমানী না আবার খুব বেশি জীবনেই করতে হয়। এই দেখো দিয়ে কাণ্ড। ওই এক্ষেত্রে মোটেই প্রযোজ্য নয়। সত্যি কথা বলতে কি তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে মনটা আমার ছটফট
কেন বলুন তো? কথা বলা সর্বনাশ, আপনার তাহলে তো ভীষণ বিপদ। সে কি, আপনি নিজেকে এত বুদ্ধিমান ভাবে আমার এই সংসার কথা বলতে আমার এত কষ্ট হচ্ছে। আমাকে যদি একটু বুঝিয়ে বলো। তাহলে শুনুন, আজ কোনোদিন এভাবে আপনি আমার কাছে আসবেন না, কিন্তু কোনো অসাধু উদ্দেশ্য নিয়ে এলে আমি আপনাকে দাঁড়িয়ে দেবো। ঠিক তাই, ঠিক তাই, মনে রাখবে, হ্যাংলা পুরুষে মেয়েরা ঘৃণাই করে, পায়ে ফুল জল দিয়ে পুজো করে না। এইটা মেজর পাত আছে, এই জায়গাটা মেজর পাত হচ্ছে। না, তাই পায় না। সব মেয়েরাই এই অর্থের লোভে বশীভূত হয় না। এই বাংলায় এখন অনেক মেয়ে আছে যারা দরিদ্র স্বামীর ছোট্ট কুড়ে ঘরকে নিজেদের শান্তির স্বর্গ বলে মেনে নিয়ে নিজেকে ভাগ্যবতী বলে মনে করে। কি চাই তা আমি আপনাকে বলতে চাই না, শুধু শুধু এইটুকুই বলতে চাই, এইভাবে আপনি আমাকে কোনোদিন বিরক্ত করতে আসবেন না। তুমি আমাকে হাজার অপমান করলেও আমাকে যে তোমার কাছে আসতেই হবে। ভালোবাসা কোনো অপমান নেই। তোমাকে আমি ভালোবাসি, তাই আমি সব অপমান ভুলে আমি নিঃশব্দে হজম করে নেব। আপনি নারীকে শুধু ভোগের কর্ণ বলেই জেনে এসেছে, নারী যে ভোগিনী হতে পারে তা ভাবতে পারে না, ভাবতে পারে না। মানুষ অনেক কিছুই ভাবতে পারে না, অথচ বাস্তবে ঘটে। দিদি, এই আমার কথায় ভাই না, ছেলেবেলায় বাবা মাকে হারিয়ে মামার ভারী এসে পড়লাম, কিন্তু এটা কি আমি চেয়েছিলাম? না, চাইনি, অথচ আমার ভাগ্যে এটা ঘটে গেল। এখানে কি তোমার খুব কষ্ট হচ্ছে দিদি? হ্যাঁ, কষ্ট কষ্ট হবে কেন রে? তোর মতো বোন যেখানে আছি সেখানে কি দিদির কোনো কষ্ট হয়? তাহলে তাহলে এখানে থাকার জন্য তুমি এত কষ্ট করো কেন দিদি? কেন জানিস, বাবা মায়ের কথা মনে পড়লে কোনো সান্ত্বনার বাদ দিয়ে আর তোকে আটকে রাখতে পারি না। বাবা যদি আজ বেঁচে থাকতেন, কি করবে বলো দিদি? ভাগ্যে ভাগ্যে যাবে তা তো করবেই। এই আমাকেই দেখো, আমাকে মাকে হারাতে হয়েছে। হ্যাঁ, তুই মাতৃহারা আর আমি পিতৃমাতৃ দুই হারা। ভাগ্য দেবতা আমাদের ভাগ্য এমন ভাবে লিখেছে, সারা জীবন আমাদের শুধু দুঃখ করেই যেতে হবে। এসব কথা এখন থাক দিদি, সেই কোন সকালে বেরিয়েছো, এখনো মুখে কিছুই দাওনি। তোমার কি যেতে
থাকে তার আসতে বয়েই গেছে। আরে বয়ে গেছে না, আসবে আসবে, আসবে না, আরে আসবে আসবে, বলছি তো আসবে না। ওরে বাবা, তোর ভাবি পর থেকে যে এখন থেকে ভালোভাবে কিনে গেছে দিদি। ওই দেখো কুমড়ি লজ্জায় মেয়ে মুখটা রাখা হয়ে গেছে। আরে বাবা, প্রেম যখন করেছিস তখন অত লজ্জা পেলে চলবে কেন? যা কত দূর এগোলি বল। জানি না, যাও তো। আরে শোন শোন দিদি, কি আশ্চর্য, আমাকে সব বলবি তো? এটা হচ্ছে সিরিয়াসলি, হয়তো তোমাকেও হাত লাগাতে হতে পারে। আমি সুমেন বাবুকে বলে গেলি একেবারে যেন দেখে বিশ্বমিত্র হয়ে বসে আছে। আমার বোনের এমন চোখ দাঁতের রূপ থেকে তার মনটা এখনো টলেনি। তবে হ্যাঁ, টলতে তাকে একদিন হবে। তুই কি বলিস? জানি না দিদি, আমি আজ ওকে বুঝতে পারিনি। আর কিছুই বুঝতে হবে না, আমি এমন কাজ লাগিয়ে দেবো এই মানুষের চোখে করে টেরা হয়ে যাবে। হ্যাঁ, কি হয়েছে মামা? কি হয়নি তাই বল, কি হয়নি সেটা বল। হ্যাঁ, আরে দেখে দেখে আমি এমন ছেলে বার করেছি, হ্যাঁ, যা কোনো তুলনাই হয় না। এই বাবার অগাধ ধন সম্পত্তি আর ছেলে তো না হিরিয়ে টুকরো। তুমি কি সুলতান বিয়ের কথা বলছো মামা? তবে আর বলছি কি, এই সুলতা মায়ের আমার ভাগ্য খুব ভালো, তাই সে ও বাড়ির বউ হয়ে যাবে। আহা, এ বাড়ি তো নয়, একেবারে রাজ প্রাসাদ। চাকর চাকরানি লোক লস্কর থেকে ইলাই ব্যাপার। সে মাত্র টুটি পর্যন্ত নাড়তে হবে না। তুই সুখী হবি মা, তুই খুব সুখী হবি। কিন্তু মামা, হুট করে সুলতার বিয়ে ঠিক করে ফেলাটা তোমার উচিত হয়নি। ঠিক হয়নি মানেটা কি? হ্যাঁ, এই এমন পাত্র হাতছাড়া করলে আমার তো দুঃখের শেষ থাকবে না। আমি তো তোমার কথা বলিনি বাবা। এই দেখ, আমি ধনী বাড়িতে বলতে চাই। তুই আবার এসব কথা কেন বলতে যাবি? হ্যাঁ, আরে বাবা হয়ে এটা তোমার কর্তব্য। আরে তুই আমার একমাত্র মেয়ে, আমি বাপ হয়ে তুই কিসের সুখী হোক সেটা আমি দেখবো না। তাছাড়া আমি তো তোকে হাত বলে ফেলা দিচ্ছি না। না বাবা, আমি ওখানে বিয়ে করবো না। করবি না? মানেটা কি? ঠিকই বলছি বাবা, ওই চোখ ধাঁধানো ঐশ্বর্যের মধ্যে আমার দম বন্ধ হয়ে আছে। আমি চাই ছোট্ট একটা ঘর, সেখানে থাকবে সুখ, থাকবে শান্তি, থাকবে আনন্দ। তুই সব কি বলছিস সুলতা? জোর করে আমাকে তুমি ওই ঐশ্বর্যের খাঁচায় বন্দি করে দিও না বাবা। তাতে আমি শুধু দুঃখই পাবো, শান্তি আমি পাবো না বাবা, শান্তি আমি পাবো না। সুলতা, সুলতা তো ঠিক কথাই বলেছে মামা। তোমাকে ওর ভাই ওকালতি করতে হবে, বুঝছো? ওকালতি নয় মামা, আমি বলছিলাম সুলতা যখন ধনীর ঘরের বউ হয়ে যেতে চায় না। ও, আর তাহলে তাই হাজারের ছেলের কাজে ওই চাকরি দিয়ে এটা কি তুমি চাও? না, তা নয়, তবে বুঝেছি, এই সুলতা মামার সুখী হোক এটা তুমি চাও। এটা তোমার পক্ষে বলা সম্ভব মামা। সুলতা আমার মায়ের পেটের বোন নয় ঠিকই, তাই বলে ওকে আমি কম ভালোবাসি না। সুলতা সুখী হলে সবচেয়ে বেশি আনন্দ পাবে আমি, আর দুঃখ পেলে সে দুঃখ আমার বুকে বড় বেশি করে বাজবে মামা, বড় বেশি করে বাজবে। আর তাই যদি হয় সুলতাকে বুঝিয়ে বলো বিয়েটা যেন ওখানেই করে। হ্যাঁ, বিয়েটা যেন ওখানেই করে। একটা কথা বলবো মামা? কোনো কথা নয়, আর কোনো কথা আমি তোমার শুনতে চাই না। হ্যাঁ, সুলতার বিয়ে ওখানেই হবে। এই পূবের সূর্য পশ্চিমে উঠবে, বুঝছো? কিন্তু এই নটওয়ার ভট্টাচার্যের কথা শুনে নটচল হবে। হ্যাঁ, কোনো নটচল হবে
বুঝছো? কোনো নষ্ট হবে না। তাই তাই কি করে সম্ভব? পুরোটা দেখবেনকে না না, আমি আর কিছুই ভাবতে পারছি না, আর কিছুই ভাবতে পারছি না। এই বাবা এখন কি হয় পেছনে পড়ে না গেলে কি হবে? হ্যালো, হ্যাঁ চৌধুরী বলছে। হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে, আপনাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তবে হ্যাঁ, ওই যে 10 লাখ টাকা বলেছিলেন না, ওটা 10 লাখ আমি দেবো না। না, আপনাকে 6 লাখই দেবো। হ্যাঁ, ওর বেশি একদম হবে না, ওতেই কাজ চালিয়ে দিতে হবে আপনাকে। আর কি বলছো? আরে মারা পড়ে যাবে। না না মশাই, আরে আপনার সবে তো শুরু, আবার 1 লাখ কেন? না আপনাদের নিয়ে আর পারি না মশাই। আরে ঠিক আছে ঠিক আছে, ওই 7 লাখই দেবো। হ্যাঁ 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 7 লাখই দেবো, ওদের কাজ চালিয়ে দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ চলছে। এই কারখানার বিষয়টা আমাকে ভাবিয়ে দিয়েছে। ভাবনার শেষ নেই স্যার, ভাবনার শেষ নেই। রাত্রে এতটুকু ঘুমোতে পারিনি স্যার। এই এত বড় একটা কারখানা। হ্যাঁ, কয়েক কোটি টাকা আমার ক্ষতি হয়ে গেছে, কিন্তু না, এ আমি স্বীকার করবো না। বলবেন স্যার, বাইরে থেকে ওরা কারখানাটা সবসময় ঘিরে রেখেছে স্যার। চুপ করো, যত সব অপদার্থ, তোমাদেরকে দিয়ে আমার কোনো কাজ হবে না দেখছি। আপনি বিধায় আমার উপর রাগ করছেন স্যার। বিধায়? তুমি কারখানার ম্যানেজার, অথচ আজ পর্যন্ত এমন একটা উপায় বার করলে না যাতে আমার এই শ্রমিক আন্দোলন ভেঙে যায়। আমি যথেষ্ট চেষ্টা করেছি স্যার। না করোনে, করলে আজ পর্যন্ত একটা কিনারা হয়ে যেত। তুমি মনে করো আমি খুব বোকা নয়, কিন্তু না, আমাকে যা বোঝাবে আমি তাই বুঝবো। কে কি করছে সব দিকে আমার লক্ষ্য আছে। লক্ষ্য রাখা আপনার উচিত স্যার। শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা আপনাকে তো ভাবতে হবে। একে তুমি আপনি কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিলেন না, আর তার ফলে আজ আমাদের এমন অবস্থায় পৌঁছেছি। এর জন্য তুমি নেই। আমি নেই? হ্যাঁ হ্যাঁ তুমি। আমার বিরুদ্ধে তুমি শ্রমিকদের খেপিয়ে তুলেছ। আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করনি? না, আপনি আমাদের শুধু শোষণ করে যাবে আর আমরা তার কোনো প্রতিবাদ করবো না, এটা কিন্তু চিরদিন চলতে পারে না স্যার। কোথায় এসে কথা বলছো জানো? এটা আমার অফিস। হ্যাঁ, আমি ভালো করে জানি এটা কারখানার অফিস। এখানে এখানে আমাদের সুখ দুঃখের কথা জানার অধিকার আছে, অর্থাৎ আপনাকে মন দিয়ে শুনতে হবে স্যার। শোনো, আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি তোমাদের অন্যায় দাবি কিছুতেই মেনে নেবো না। নিতে হবে স্যার।
শোষণের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আর এই সত্যের লড়াইয়ে আমরা বিজয়ী হবই। বাহ বাহ বাহ, খুব ভালো বক্তৃতা জানো দিতে দেখছি। এইবার বুঝেছি ওই মূর্খ শ্রমিকরা কেন তোমার কথায় ওঠে আর বসে। স্যার, আমার এই মিষ্টি কথা যদি ওদের মন জয় হয়, তাহলে আপনি কেন পারেন না তাদের দাবি মেনে নিয়ে তাদের মাথার মনি হয়ে উঠে থাকলেন? আহ, তোমার কাছে আর আমি উপদেশ দিতে হবে না। উপদেশ? আমি উপদেশ দিতে আসিনি স্যার, আমি শুধু এসেছি একটা কথা বলতে। এই কথা আপনার কারখানা কর্মচারী অজয়, ওর বাবা রোগ সঞ্চয় করে আছে, একটা বড় অপারেশন করাতে হবে, তার জন্য অনেক টাকার দরকার। হ্যাঁ স্যার, অপারেশন না করালে আমার বাবাকে আর বাঁচাতে পারবো না স্যার। খুব ভালো কথা, অপারেশন করো। কে বারণ করেছে? কিন্তু স্যার টাকা টাকা? তার আমি কি জানি? আমাদের মাসের মাইনে থেকে যে 2000 টাকা করে কেটে রাখা হয়, সেই টাকাটা আমাদের দুঃসময়ের কাজে লাগানোর জন্য। আজ আমি সেই টাকাটা নিতে এসেছি স্যার। কেন ম্যানেজার বাবু, সেই টাকা কি আপনি আপনার ব্যাংকে জমা দিয়েছেন না? আপনি চুপ করুন। এই দেখুন, আমার প্রতি আমরা যেন রাগ কমিয়ে দেখছি। আসলে কি জানেন, কাউকে ছোট করতে গেলে না নিজেকেও ছোট হতে হয়। ভদ্রভাবে কথা বলুন। আপনারা ভদ্রলোক হয়ে টাকার গতিতে শুয়ে থাকে আমাদের সঙ্গে অভদ্রতার ব্যবহার করেন, তাহলে আমরা ভদ্রতা শিখবো কেমন করে? আমাদের ভদ্রতা তো আপনাদের শেখাতে হবে। আর তবে তো আপনি আমাদের কাছ থেকে ভদ্রতা পাবেন। ম্যানেজার বাবু, লেকচার থামাও, আমার শুনতে বিরক্ত লাগছে। বেশ, আমি আর চেষ্টা করবো না। আপনি অজয়ের প্রাপ্য টাকাটা মিটিয়ে দিন, আমরা এক্ষুনি চলে যাবো। টাকা এখন হবে না। আমি এখন তোমাদের কোনো রকম সাহায্য করতে পারবো না। সাহায্যের কথা বলবেন না স্যার, সাহায্যের কথা বলবেন না। অজয় তার বাবার অসুখের জন্য আপনার কাছে ভিক্ষা নিতে আসেনি, ও এসেছে ওর প্রাপ্য টাকা দিতে। আর সেই টাকা আপনাকে দিতেই হবে। দেব না। হঠাৎ করে যে ক্ষতি আমার করেছো, এই টাকা আমি এইভাবে আদায় করবো। বাবা বাবা, তোমাদের চমৎকার আপনার বিচার। গরিবদের রক্ত শোষণ করে নিজের বিলাস হতে করতে চাইছেন। তাতেও আপনার মনে শান্তি হয়নি, এরপরেও আপনি চাইছেন গরিবদের বঞ্চিত করে স্বর্ণ সিংহাসনে বসতে। ছি ছি ছি, কত ভাগাবে না, সেদিন ফুরিয়ে গেছে। গরিবদের বুকে রক্ত টাকা ভিজে আপনাকে রাজ্য খেতে দেবো না। গরিবদেরকে আপনাকে দেখতে হবে, আর তাদেরকে মানুষ বলে মনে করতে হবে। শ্রমিকদের তিল করে সঞ্চিত টাকা আপনি আত্মসাৎ করতে চাইছেন কেন? কিসের অভাব আপনার তো এক মুঠো ভাতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হয় না, তবে কেন আমরা চুরিবিদ্যা গরিবের মুখের হাসি টুকু কেড়ে রাখলে আপনি বুঝে পরিতৃপ্ত হন না? বলুন, জবাব দিন।
স্যার? এরা স্যারকে অপমান করতেছে। অপমান? কে সুমন বাবু? আমার বাবার অসুখ, অথচ স্যার আমার প্রাপ্য টাকাটা দিতে অস্বীকার করছে। এটা এটা তোমার বিরাট অন্যায় বাবা। ওর ওর বাবার অসুখ আর তুমি ওর প্রাপ্য টাকাটা দেবে না? তা তো হয় না বাবা। দাও দাও বাবা, ওর প্রাপ্য টাকাটা তুমি মিটিয়ে দাও। একটা কানা করি আমি দেবো না। না না, আপনি অত বড় নির্দয় হবেন না স্যার। এই টাকা না দিলে আমি যে আমার বাবাকে আর বাঁচাতে পারবো না স্যার। আমার বাবাকে বাঁচাতে পারবো না। আমার বাবা বিনা চিকিৎসায় মারা যাবে স্যার। আমার আর দুঃখের শেষ থাকবে না। যাও, এখানে বক বক করে কোনো লাভ হবে না। আমার যা বলার তাই বলে দিয়েছি। আয় আয় আয়, চলে আয়। তোর চোখের জলে বললো তুই এখানে পাবি না। আমারই ভুল হয়েছিল তোকে নিয়ে এখানে আসা। যেখান থেকে যেমন করে পারি তোর বাবার চিকিৎসার টাকা আমি জোগাড় করবো, আর তারপরে দেখবো আমাদের টাকা হজম করে এই কেমন করে হজম করে। যাও যাও, যাচ্ছি, তবে আবার একদিন আসবো। আর সেদিন অনুরোধ নিয়ে নয়, জোর করে আমরা সিন্ধুক ভেঙে আমরা টাকা লুট করে বুঝিয়ে দেব দুর্বলে অত্যাচার সমানের উপর চিরদিন পারে না, চিরদিন চলতে পারে না। চলে আয় অজয়। আর আমিও বলে যাচ্ছি, আমার বাবা যদি বিনা চিকিৎসায় মারা যায় তার জন্য দায়ী হবেন আপনি। আপনাকে আমি সহজে ছেড়ে দেবো না। এই জনতার আদালতে আপনাকে দাঁড় করাবো। চাইবো এই সাধারণ মানুষের কাছে বিচার। আর সেই দিন চোখের জলে মুখ বাঁচিয়ে আপনাকে প্রাণ ভিক্ষা চাইতেই হবে। থাকবে না, ওই কণ্ঠ সেদিন আপনার স্তব্ধ হয়ে যাবে। আর সেই দিন বেশি দূরে নয়। ওরা আমাকে ফাঁসিয়ে গেল, মনে করেছে আমি খুব ভীরু। ওরা তোমাকে চিন্তা ভুল করেছে বাবা। হ্যাঁ, আমি বলছি তোমার মতো সাহসী মানুষ এই পৃথিবীতে খুবই কমই আছে। শ্যামল, একটা কথা বলবো বাবা। এই কথা ওই শ্রমিকদের সঙ্গে অকারণ বিবাদ তুমি নিজে নাও বাবা। ওই মালিক শ্রমিকের একটা মধুর সম্পর্ক গড়ে তোলো। সব সময় শুধু নিজের স্বার্থটাকে বড় করে দেখো না বাবা। ওই ওদের কথা অন্তত একটু ভাবো। তুমি একটা অপদার্থ, তাই এই কথা বলছো? আমাকে তুমি আশীর্বাদ করো বাবা। আমি যেন কোনো লোভের বশীভূত না হয়ে এমনি অপদার্থ হয়ে চিরদিন চলতে পারি। শ্যামল, পৃথিবীতে টাকাই বড় জিনিস নয় বাবা। আর এই সত্যটা তুমি একদিন বুঝতে পারবে বাবা। আচ্ছা বাবা, তুমি যদি কোটিপতি না হয়ে সাধারণ মানুষ আর রোগ সজ্জায় পড়ে থাকতে, তাহলে আমি তোমার ছেলে হয়ে তোমাকে সুস্থ করে তোলার জন্য আমার প্রাণটাকে কাঁদতো না বাবা। তার মানে কি বলতে যাও তুমি? বলতে চাই, ওই হতভাগাকে নিরাশ করে ফিরিয়ে দেওয়া তোমার উচিত হয়নি বাবা। ওর কাছে ওর বাবার যতখানি কদর, আমার কাছে তোমার কদরও ঠিক ততখানি।
এখানে এখানে কোটিপতি আর ওই সাধারণ মানুষের মধ্যে কোনো তফাৎ নেই বাবা, কোনো তফাৎ নেই। তুমি একটা সাধারণ মানুষের সঙ্গে আমার তুলনা করছো? বাবা, আকাশে সূর্য উদয় হয়, সে কিন্তু কোটিপতিকে আলাদা করে আলো দেয় না বাবা, সকলকে সমানভাবে আলো দেয়, সবাইকে সমান আলো দেয়। তারা আমার এই পথ থেকে আমাকে কেউ সরাতে পারবে না, কিছুতেই না। হ্যালো, হ্যাঁ বাবু, হ্যাঁ আমি বিশাল চৌধুরী বলছি। আপনি আপনি এখানে এখন আসুন এখানে। হ্যাঁ হ্যাঁ, আরে এখনই এখনই। দেখে আজ সত্যি কথা বলতে হবে দেবু। তোমার কাছে জবাব দিতে আমি বাধ্য নই। হ্যাঁ, আমি তোর বাবা, জবাব তোকে দিতেই হবে। কোথায় তুই যাস, কেন কেন তুই পথে রাত্রে বাড়ি ফিরিস না? সেই জবাব নেওয়া তুই কে? আমি তোর বাবা। বাবা? তোর ভালো মন্দ আমাকে তো দেখতে হয়। তার আগে বলো, এই ছেলের প্রতি কতটুকু কর্তব্য তুমি পালন করেছো? কর্তব্য? হ্যাঁ, আমাকে তুমি কি দিয়েছো? আমার কোন সাজ তুমি পূর্ণ করেছো? না না, কিছুই দাওনি। দেবু, আজ তুমি বাবাগিরি দেখাতে চাইছো? লজ্জা করে না তোমার? ভগবান, সততার মূল্য দিয়ে পাচ্ছি না, আর আমি সহ্য করতে পারছি না। যতই চোখের জল ফেলো, আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না। আমি তোমাকে হাড়ে হাড়ে চিনেছি। তুই চিনেছিস? তুমি একটা কয়লার উপরে অপদার্থ। দীপু, দিদি দিদি, তুই আমাকে আরো আঘাত করে। ওরে ওরে, আমার বুকটা এখনো ভেঙে চঞ্চির হয়ে যায়নি। বল বল, আর তুই কি বলতে চাস বল। যত ভালোবাসা তুমি তোমার বড় ছেলেকে দিয়েছো, যত সাজ শব্দ সব বড় ছেলেকে ঘিরে। আমি যেন বানের জলে ভেসে গেছি। বড় ছেলে তোমাকে সুখের রাজভোগ খাবে, দেখবো সে কেমনে তোমাকে সুখী রাখে। ওরে ওরে, না রে না, না রে না, ওটা আমি চাইনি। তোদের দুজনার শান্তিতে আমি শান্তি, তোদের দুজনার আমি সমান ভালোবাসি রে। আর আমার শান্তি তোদের মধ্যে দিয়ে। ওই চোর যখন ধরা পড়ে তাকে নির্দেশ ঠিক এমন ভাবেই কথা বলে। দীপু, এত এত আমাকে ছোট ভাবলি বাবা। আজ না হলেও একদিন ঠিক বুঝতে পারবি আমি আমি তোকে কত ভালোবাসি রে। থাক, খুব হয়েছে। এখন সরো দেখি, আমাকে যেতে দাও। না, আমি তোকে যেতে দেবো না। কোথায় যাস, কি করিস, না বলা পর্যন্ত আমি তোকে বাড়ি থেকে যেতে দেবো না। পথ ছাড়ো, না, ছাড়ো বলছি। না, দাঁড়া। কি? আমাকে তুমি শাসন করতে চাও? তবে দেখো, দেখো মজা।
তুই তুই আমার গায়ে হাত দিতে চাইছিস? বেশ, আমি নে, আমি এগিয়ে এসেছি, তুই আমাকে মার, আমি আমি একটাও কথা বলবো না। তুই সত্যি করে বল, তুই কি করিস? তোমার কাছে জবাব দিতে আমি বাধ্য নই। জবাব তোকে দিতেই হবে না কোনোদিন। দেখো, আমাকে তুমি শাসন করতে এসো না বাবা, এর পরিণতি খারাপই হবে। ও সন্তান আজ পিতার গায়ে হাত তুলতে চায়, অথচ শস্যধারা বুকে রক্ত ছড়িয়ে সন্তানকে মানুষ করে তোলে, বড় করে তোলে। আমি আমি সৎ পথে থেকেও এমনকি মহাপাপ করেছি ঠাকুর, যার জন্যে আমাকে এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। ওগো ভগবান, সততার মূল্য কি এই? পৃথিবীতে শুধু মিথ্যেই বড় হয়ে থাকবে। বলো ঠাকুর, বলো, জবাব দাও। আপনি, আপনার চোখে জল, কি হয়েছে জ্যাঠামশাই? ঝড় উঠেছে বাবা, ঝড় উঠেছে, কাল বৈশাখী ঝড়। আর সেই ঝড়ে আমার সংসারের শান্তিটুকু সব ভেঙে তছনছ হয়ে গেছে। আমি পারলাম না শান্তিটুকু ধরে রাখতে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। তুমি ভেঙে পড়েছেন জ্যাঠামশাই? জানি না কার কাছ থেকে আপনি আঘাত পেয়েছেন, তবে আপনার তো ভেঙে পড়লে চলবে না। আপনি যে সত্যের প্রদীপ হাতে নিয়ে আমাদের পথ চলতে সাহায্য করেছিলেন রাজেশ, আপনি তো বলেছিলেন জ্যাঠামশাই, সত্যের চলার পথে অনেক দুঃখ আছে, কিন্তু কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না। তাহলে তাহলে আজ কেন আপনি ভেঙে পড়ছেন? আর আপনি ভেঙে পড়লে আমরা যে অন্ধকারে হারিয়ে যাবো জ্যাঠামশাই। বলো বলো বাবা, আবার বলো। তোমার তোমার মুখের ওই কথা শুনতে আমার খুব ভালো লাগছে। আমি আমি আবার আশার আলো দেখতে পাচ্ছি। আমি যে অপদার্থ নয়, এটা তোমাদেরই প্রমাণ করতে হবে বাবা, প্রমাণ করতে হবে। সত্য সবার উপরে। জ্যাঠামশাই, রাজেশ, তুমি তুমি জানো দীপেন কোথায় যায়, কি করে? বলো না বাবা, বলো না। আমি জানি না জ্যাঠামশাই, জানি না। আমি কিছুই বলতে পারবো না। জানো না, বলতে পারবে না বাবা? বেশ কয়েকদিন ধরে দেখছি দীপেন আমার সঙ্গে আর সেভাবে মিশতে চায় না, সবসময় আমাকে এড়িয়ে চলতে চায়। এমনকি সে আমার বন্ধুত্ব স্বীকার করতে চায় না। কি কি বলবো বাবা? জানি না, হয়তো অজান্তে আমি তাকে কোনো আঘাত দিয়েছি, কিন্তু তার কাছে আমি ক্ষমাও চেয়েছিলাম, কিন্তু তার কাছ থেকে কোনো রকম সার আমি পাইনি জ্যাঠামশাই। কোনো রকম সার আমি পারবে না বাবা, পারবে না। ও আজ মানুষ নেই, ও মানুষ হয়ে গেছে, অমানুষ হয়ে গেছে।
তাই আমাকেও অপমান করে, এমনকি ওর দাদাকে পর্যন্ত অপমান করে। আমি শুধু ভাবছি জ্যাঠামশাই, দীপেন এমন হলো কি করে? আমিও এর উত্তর খুঁজে পাচ্ছি না বাবা। অনেক যত্নে করে যে চারা গাছটি বড় করে তুললাম, সে গাছটি সুমিষ্ট ফল ফলেনি বাবা, ফলেছে শুধু বিষ ফল। আর সেই বিষের তীব্র জ্বালায় চলে চলে পুরো ছাই হয়ে গেলাম। আমি ছাই আমি চাইনি, আমি চাইনি, তবু ঈশ্বর আমার মাথায় বাজে দেখা ধারলো। হ্যালো, যতই আঘাত আসুক, তবু আমার লক্ষ্যপথ থেকে আমি সরে যাব না, সরে যাব না। বোঝাবো, আমি দীপেনকে বোঝাবো, তাকে বলবো, ওরে তুই এমন কিছু করিস না যাতে জ্যাঠামশাই দুঃখ পায়। কিন্তু সে কি শুনবে আমার কথা? হয়তো সে আমাকে আঘাত দেবে। ঠিক আঘাত, আমি তো তাকে ভালোবাসি, তাই তার আঘাত আমি গায়ে মাখবো না, গায়ে মাখবো না। আঘাত, হ্যাঁ, মানুষের জীবনে আঘাতের প্রয়োজন আছে। আঘাত না পেলে আদর্শ জীবন গড়ে ওঠে না। তুমি কি আমাকে আঘাত দিতেই চাও? আমি আমি তোমাকে আঘাত দিতে চাই না। আমি যে শুধু নিজেই আঘাত দিতে চাই। আর তাছাড়া আমার কোনো অধিকার নেই সুলতা। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে সুরেন্দা? আমাকে তুমি বুঝতে পারলে না, বুঝতে পারলে না আমি কি চাই? সুলতা, আমাকে তুমি কাঁদাতে চাও সুরেন্দা? কিন্তু কেন? তোমাকে তোমাকে ভালোবেসে আমাকে এতই না না, চুপ করে থাকলে চলবে না। আজ আমি অনেক আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি সুরেন্দা। হ্যাঁ বাবা, বাবা আমার বিয়ে ঠিক করেছে। এটা খুব আনন্দের কথা। তোমার বিয়ের কথা শুনে সত্যি সত্যি আমার খুব আনন্দ হচ্ছে সুলতা। তোমার তোমার আনন্দ হচ্ছে? হবে না, মেয়েদের শ্বশুরবাড়ি যে। থাক, তোমাকে আর আমাকে বোঝাতে হবে না, আমি সব জানি। আমি বিদেয় হলে তোমার পথের কাটা দূর হয়ে যায়, তাই না সুবিন্দা? সুলতা, এই দেখো, আরে তোমাকে তো শ্বশুরবাড়ি যেতেই হবে। তুমি তুমি শ্বশুরবাড়ি গিয়ে সুখী হলে আমি আমি খুবই আনন্দ পাবো সুলতা। তুমি তুমি কি মানুষ? তোমার তোমার প্রাণে কি দয়া মায়া বলে কিছুই নেই? তাই তাই একজনের ভালোবাসাকে তুমি এভাবে প্রত্যাখ্যান করতে চাইছো? বিয়ের কথা মিটে যাওয়ার পরেও কেন আমি তোমার কাছে ছুটে এসেছি তাকে তুমি বুঝতে পারছো না সুবেন্দা? সুলতা, আমাকে তুমি বাঁচাও সুবেন্দা, আমাকে তুমি বাঁচাও। আমি আমি অন্য কোথাও গিয়ে সুখী হতে পারবো না। আমি আমি তোমাকে নিয়েই সুখী হতে চাই সুবেন্দা, তোমাকে নিয়েই সুখী হতে চাই। বলো বলো আমাকে তুমি দূরে সরিয়ে দেবে না? আমাকে তুমি স্ত্রীর স্বীকৃতি দিয়ে তোমার কাছে ধরে রাখবে? তা কেমন করে সম্ভব সুলতা? তোমার এই মাটির ঘরে তুমি তুমি সুখ পাবে না সুলতা, তুমি শান্তি পাবে না। অশান্তি আগুনে তোমার জীবনে প্রতিনিয়ত দগ্ধ হয়ে যাবে সুলতা।
তোমার তোমার ভালোবাসার পরশে কোনো দুঃখই আমাকে স্পর্শ করতে পারবে না শুভেন্দা। আমি ধন চাই না, ঐশ্বর্য চাই না, শুধু তোমাকেই চাই শুভেন্দা, শুধু তোমাকেই চাই। না, আমি তা পারি না সুলতা। তুমি তুমি বাড়ি ফিরে যাও সুলতা। আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ শুভেন্দা? তোমাকে ধরে রাখার ক্ষমতা যখন আমার নেই, তখন তোমাকে আটকে রাখার অধিকার তো আমার নেই সুলতা। বাহ, চমৎকার! তুমি খুব সুন্দর কথা বলেছ শুভেন্দা। তুমি এত নিষ্ঠুর হয়েও আমি বুঝতে পারিনি তুমি তুমি পুরুষ হয়েও একজন নারীর কাছে হেরে গেলে। জীবনের সর্বক্ষেত্রে জয় হলেও এই পরাজয় তোমাকে কুড়ে কুড়ে খাবে। এই গ্লানি থেকে তুমি কোনোদিনও নিস্তার পাবে না শুভেন্দা, কোনোদিনও না। আর কেন শুভেন্দা? জীবনের খেলা ঘরে সঞ্চিত ব্যথা আর বুক পড়া হাহাকার নিয়ে এই হতভাগিনীকে শেষ হয়ে যেতে দাও। প্রেমের দেবতা আজ অন্ধ, তাই তো আমি এই অন্ধকারেই পড়ে থাকতে চাই। আলোর দেখা আমি পেলাম না, আলোর দেখা আমি পেলাম না। সুলতা, তোমার জন্য আজ আমার অন্তরটা কাঁদছে সুলতা। কিন্তু আমার তো কিছু করার নেই সুলতা। তুমি তুমি আমাকে ক্ষমা করো সুলতা। তুমি আমাকে আসতে পারবে। এই যে স্যার, আপনার নামে কিছু দেন কথা? হ্যাঁ স্যার, কিন্তু আপনি আমার বাড়িতে না, তা নয় স্যার। আপনি চোর গুন্ডা বদমায়েশ আর ধনির বাড়িতে যান। কার মনে ধনির বাড়িতে যান মাসও হারা নিতে, আর চোর গুন্ডা বদমায়েশকে থানায় ধরে নিয়েছেন টাইম পেয়ে। দেখছেন স্যার, দেখছেন আপনাকে কিরম অপমান করছে। ম্যানেজার বাবু, আপনি থানার বড় বাবু, আরে আপনাকে বুঝুন তো ছিঁড়ে কথা বলে না। ম্যানেজার বাবু, আমার সঙ্গে কথা হবে থানার বড় বাবু, আপনার সঙ্গে নয়। তাই বলে এই অপমান আপনি সহ্য করতে না পারলে দোকানে আঙুল চাপা দিয়ে রাখুন। শুনুন, আমি এসেছি আপনাকে অ্যারেস্ট করতে। আমাকে? হ্যাঁ, কিন্তু স্যার কারণটা কি জানতে পারি? অবশ্যই। আপনি কিছুদিন আগে ওই সমাজ বিদ্যুৎ নিয়ে বিশাল চৌধুরীর অফিসে চড়া হয়েছিলেন, এমনকি তার দরকারি কাগজপত্র এবং ওই ক্যাশ বাক্স ভেঙে আপনি টাকা লুট করেছেন। আর ওর অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। মিস্টার কর্মকার, অ্যারেস্ট হিম। চমৎকার প্ল্যান করেছেন ম্যানেজার বাবু। ভেবেছেন আমি চলে গেলে এই শ্রমিক আন্দোলন ভেঙে যাবে, এই কোনো মিথ্যা আশ্রয় আপনি নিয়েছেন। কিন্তু তা হবে না। এতে শ্রমিক যে দুগুণ ছেড়ে উঠবে, তারা বুঝতে পারবে আপনারা কতখানি নিচে নেমে গেছেন। আর এই ঘরে নিজেদের যোগ্য জবাব তারা দেবেই। চলুন স্যার, চলুন। তাই যাচ্ছি শুভ। ঈশান চৌধুরীর টাকা লুটে আমি জেলে যাচ্ছি বাবা। না না, ও মিথ্যে স্যার, সম্পূর্ণ মিথ্যে। দারোগা বাবু, আমি
আমি সত্যের পূজারী। আমি বলছি আমার ছেলে এই কাজ কোনোদিন করতে পারে না। আমরা দেশের শান্তি রক্ষক, মিথ্যেকে এভাবে প্রশ্রয় দেবেন না। সত্যকে মাথা উঁচু করে থাকতে দিন। সত্য ধ্বংস হলে পৃথিবীর অত্যাচারে যাবে। ছেড়ে দিন দারোগা বাবু, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন।